ওকে স্যার। আচ্ছা আচ্ছা আমরা পড়বো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 2.2 অধ্যায় 2.2 না তো 2.1-এর ঘাস ফড়িং। আমরা প্রথমে প্রাণী পরিচিতি অধ্যায়ের নাম। প্রথম প্রাণীটা ছিল হাইড্রা, হাইড্রা শেষ করেছি। আর আজকে আমরা শুরু করবো ঘাস ফড়িং। এটা একটা ঘাস ফড়িং এর চিত্র। ঘাস ফড়িং এর এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটুকু হলো মস্তক। তারপরে এটা হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত পা যেখান পর্যন্ত আছে এটা হলো বক্ষ, আর শেষের অংশটা হলো উদর। তাহলে ঘাস ফড়িং এর দেহ 3টি অঞ্চল নিয়ে গঠিত। প্রথমে মস্তক, তারপর বক্ষ, আর শেষে হলো উদর। আচ্ছা, এটা আমরা পরে আবার আসবো, আপাতত এটি জেনে রাখো। এটা হলো ঘাস ফড়িং এর চিত্র। হ্যাঁ, আর আমরা আরেকটু একটু দেখে নিই। এটা হলো ঘাস ফড়িং এর ডানা। ঘাস ফড়িং এর ডানা হলো 2 জোড়া থাকে। এগুলো হলো ঘাস ফড়িং এর পা। ঘাস ফড়িং এর পা থাকবে 3 জোড়া। এটা হলো পুঞ্জাক্ষী। এই দুটো হলো অ্যান্টিনা। 1 জোড়া অ্যান্টিনা থাকে, পুঞ্জাক্ষীও থাকবে 1 জোড়া। এগুলো আবার পরে আমরা আসবো। জাস্ট আপাতত একটু পরিচিতি জেনে। তো ঘাস ফড়িং এর কয়েকটি প্রজাতির নাম আমরা জানবো। এটা হলো উচ্চারণ পিকিলোসেরাস পিকটাস। হ্যাঁ, এটারই গঠন আমরা পড়বো। তারপর আসছে লোকাস্টা ড্যানিকা, রোমালিয়া মাইক্রোপটেরা, অক্সিয়া চাইনেনসিস, সিস্টোসার্কা আমেরিকানা। প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং বিপুল সংখ্যায় পরিযায়ী হয়। দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। যদি আবহাওয়া খারাপ হয়, বা যদি খাদ্যের অভাব হয় বা ঝড় বৃষ্টি বাদল হয়, এরকমও হয়, তাহলে ঘাস ফড়িং একসাথে দল বেঁধে এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারে। এটাকে আমরা বলবো মাইগ্রেশন, বা আমরা বলতে পারি পরিযায়ী। 1 বছর আগেও যখন করোনা শুরু হয়, তখন কিন্তু ধারণা করা হচ্ছিল বাংলাদেশেও এরকম পঙ্গপালের অ্যাটাক হতে পারে। তোমরা শুনেছিলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, অলরেডি কিন্তু তখন ভারতে বা পাকিস্তানে পঙ্গপাল অ্যাটাক করেছিল, বাংলাদেশে আসেনি আল্লাহর রহমতে। তো এরা এরকম যে কোনো একটা ফসলি জমিতে যদি একসাথে অনেকগুলো ঘাস ফড়িং আসে, তাহলে ফসলি জমি মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে। শ্রেণীবিন্যাসগত অবস্থান, বা আমরা কি বলবো সিস্টেমেটিক পজিশন। ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, সাবক্লাস টেরিকোটা। সাবক্লাস অনেক সময় না দিলেও হয়। অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস, এটা জেনাস হবে, জিয়াস হয়ে আছে, এন হবে কিন্তু। জেনাস পিকুলোসেরাস, স্পিসিস পিকুলোসেরাস পিকটাস। তাহলে এখানে সাবক্লাসটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি যে অংশগুলো আছে সেগুলো করলেই হবে। আর কিংডম হবে অবশ্যই অ্যানিমেলিয়া। তো বাহ্যিক গঠন, আকার আকৃতি। ঘাস ফড়িং এর দেহ সরু, লম্বাটে, বেলনাকার, বাহ্যিকভাবে খণ্ডকায়িত এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। এসব বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে আছে। দেহ সরু, নলাকার, বাইরে থেকে বোঝা যাচ্ছে খণ্ডকায়িত। আমরা যদি মাঝখানে দেহের দৈর্ঘ্য বরাবর বা অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর যদি আমি ঘাস ফড়িংকে কাটি, তাহলে দেহকে একবারই সমান বিভাগে ভাগ করা যাবে। এটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। হ্যাঁ, পরিণত প্রাণী লম্বায় 8 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা ছিল আকার আকৃতি। বর্ণ, দেহের বর্ণ অনেকটা হলুদাভ সবুজ, আমরা ছবিতে দেখলামও, অথবা বাদামি বর্ণের। মাঝে নানা ধরনের ফোঁটা বা ডোরাকাটা দাগ দেখা যায়। এদের অনেক প্রজাতির দেহের বর্ণ বাসস্থানের সাথে মিলে যায়। এটাকে আমরা বলবো ক্যামোফ্ল্যাগ। এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো ক্যামোফ্ল্যাগ। তাহলে আমরা এরকম অনেক ঘাস ফড়িং দেখবো, যে ঘাস ফড়িং যেহেতু হলুদাভ সবুজ এবং গাছের পাতাও হয় সবুজ, আর না হলে বয়স্ক হয়ে গেলে হলুদ হয়ে যায়। তাহলে ঘাস ফড়িং এরকম ধরনের উদ্ভিদের পাতায় নিজেকে আড়াল করে রাখতে পারে। হ্যাঁ, যার ফলে সহজে তাদেরকে চেনা যায় না বা বোঝা যায় না, মনে হয় পাতায় আছে। তো এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো ক্যামোফ্ল্যাগ। এর কারণটা কি? ঘাস ফড়িং, যার ফলে শিকারী পাখি সহজে তাদের দেখতে পায় না। হ্যাঁ, নিজেকে আড়াল করে রাখে বা লুকিয়ে রাখে। বহিঃকঙ্কাল, ঘাস ফড়িং এর সারা দেহ কাইটিন নির্মিত কিউটিক্যাল নামক বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। কাইটিন এক ধরনের কি বলতো? কাইটিন এক ধরনের আমিষ, শর্করা না লিপিড? লিপিড। কাইটিন হলো এক ধরনের শর্করা। মনে রাখো, কাইটিন হলো এক ধরনের শর্করা।
প্রতিটি দেহখণ্ডকে কিউটিকল পুরু ও শক্ত হয়ে স্ক্লেরাইট নামক গঠন তৈরি করে। তাহলে এদের দেহের গঠনে এরকম চারপাশে এরকম স্ক্লেরাইট নামক গঠন থাকবে। প্রত্যেকটা দেহখণ্ডের চারপাশে শক্ত যে অংশগুলো রয়েছে এগুলোকে আমরা স্ক্লেরাইট বলবো। এখানে কিন্তু স্ক্লেরাইটে কোথাও লেবেলিং করা নাই, তাহলে আমরা প্রত্যেকটা খণ্ডের শক্ত যে গঠনগুলো থাকবে সেগুলোকে বলবো স্ক্লেরাইট। দুটি স্ক্লেরাইটের মাঝে কিউটিকল পাতলা ও নরম থাকে, এদের সূচার বলে। তাহলে একটা দেহখণ্ডকের স্ক্লেরাইট, এটা যদি একটা দেহখণ্ডকের স্ক্লেরাইট হয়, পাশের আরেকটা দেহখণ্ডকের স্ক্লেরাইট, মাঝখানে এই যে কালো যে অংশগুলো আছে, এই দুইটা স্ক্লেরাইটের মাঝে এই সূচার নামক নরম অংশ থাকবে। এই সূচারের সাহায্যে পাশাপাশি দুইটি খণ্ডকের স্ক্লেরাইট সংযুক্ত থাকে। তাহলে দুটি স্ক্লেরাইটের মাঝে কিউটিকল পাতলা ও নরম থাকে, এদের সূচার বলে। সূচারের উপস্থিতির কারণে দেহখণ্ড ও উপাঙ্গগুলো সহজেই নড়াচড়া করতে পারে। কিউটিকলের ভেতরে ও নিচে নানা ধরনের রঞ্জক পদার্থ থাকায় ঘাসফড়িং বর্ণময় হয়। এবার আসবো আমরা দেহের বিভক্তি, বা আমরা যেটাকে বলেছিলাম ট্যাগমাটাইজেশন, তোমাদের পড়ানো হয়েছিল প্রথম চ্যাপ্টারে, এবং বলেছিলাম যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতেই এই ট্যাগমাটাইজেশন দেখা যায়। তাহলে দেহের বিভক্তি, এদের দেহ খণ্ডকায়িত, আমরা ছবি দেখে বুঝতে পারলাম, এবং দেহকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়। একটা অঞ্চলকে আমরা বলবো ট্যাগমাটা। অঞ্চল তিনটার নাম মস্তক, বক্ষ আর উদর। প্রথম অংশ হলো মস্তক। তাহলে মস্তক যখন ভ্রূণ থাকে, ভ্রূণ মানে কি, জাইগোট, জাইগোট যখন বিভাজিত হয়ে বহুকোষী গঠন তৈরি করে তাকে বলা হয় ভ্রূণ। তাহলে ভ্রূণী অবস্থায় মস্তকে 6টি খণ্ডক, 6টি যে আলাদা খণ্ডক সেটা বোঝা যাবে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় অখণ্ডকিত মনে হয়। আমরা যদি পূর্ণাঙ্গের অবস্থায় এই মাথাটা দেখি, তাহলে মাথাতে যে 6টা খণ্ডক আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। মাথায় যে 6টা খণ্ডক আছে সেটা আমরা বুঝতে পারবো না। এদের দেহের সমপ্রান্তে অবস্থিত মস্তক অখণ্ডকায়িত মুখছিদ্র নিম্নমুখী হয়ে অবস্থান করে। পতঙ্গের এ ধরনের মস্তককে হাইপোনেথাস বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটা হলো মুখছিদ্র। তাহলে এটা মস্তকের সামনে, এটা নিম্নমুখী হয়ে মুখছিদ্র অবস্থান করছে। এই ধরনের মুখছিদ্রকে আমরা বলবো হাইপোনেথাস। হাইপোনেথাস। তাহলে ঘাসফড়িংয়ের মস্তকের মুখকে আমরা কি বলবো, হাইপোনেথাস ধরনের মুখ বা মস্তক বলতে পারি। একটি সরু স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে মস্তকটি বক্ষের সাথে সংযুক্ত থাকবে। তাহলে এটা হলো মস্তক আর এটা হলো বক্ষর অংশ। তাহলে এই মস্তক আর বক্ষের মাঝখানে যে সংযোগটা আছে, এই সংযোগটাই হবে গ্রীবা। গ্রীবাটা খুবই সরু এবং খুবই ছোট্ট থাকে, এই জন্য আমরা এখানে দেখাতে পাচ্ছি। মস্তকের বহিঃকঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। তাহলে মস্তকের চারপাশে যে কার্টিলেজের মতো বহিঃকঙ্কালটা থাকবে, সেটাকে আমরা বলবো এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল। মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অঞ্চলকে ভার্টেক্স বলে। আমরা এখানে ভার্টেক্স দেখাতে পাচ্ছি না, ভার্টেক্স এখানে দেখায়, এটা আমরা মস্তকের একটা দেখাচ্ছি, এটা হলো মস্তকের সামনের অংশ আর এটা হলো মস্তকের পার্শ্বীয় অংশ। তাহলে আমরা এখানে দেখাতে পাচ্ছি যে এই অংশটা হলো ভার্টেক্স। এই যে তাহলে মস্তকের সম্মুখ অংশ যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পাবো ভার্টেক্স। তাহলে আমরা বললাম ভার্টেক্স, তাহলে মস্তকের পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলকে বলছি ভার্টেক্স। এক জোড়া জিনা, জিনা আসলে ঘাসফড়িং এর গালটা হলো জিনা। ঘাসফড়িং এর গালটা হলো জিনা, যা পার্শ্ব দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি জিনা, এটা হলো জিনা। ওই পাশেও আরেকটা এরকম দেখা যাবে, ওটা হলো জিনা। আমরা যদি পূর্ণাঙ্গ ছবিতে যাই, জিনাটা মনে হয় দেখা যাবে, এই যে এই পুঞ্জাক্ষীর নিচে আমরা দেখতে পাচ্ছি জিনা। তাহলে ঘাসফড়িং এর জিনা থাকবে দুই পার্শ্বে, মস্তকের দুই পার্শ্বে দুইটা। এরপরে আমরা থাকবো কপালের দিকে চওড়া ফ্রন্স, ফ্রন্সটা আমরা দেখতে পাবো। ফ্রন্সটা এটা মস্তকের সম্মুখ দিকে আমরা যদি দেখি, তাহলে ভার্টেক্স এর নিচে থাকবে ফ্রন্স, বা আমরা যদি এই চিত্রে দেখি সেটাও দেখতে পাবো। এটা হলো ভার্টেক্স, ভার্টেক্স এর নিচের অংশটাই হলো এই হলুদ অংশটাই হলো ফ্রন্স। এই যে ফ্রন্স, হলুদ অংশটা হলো ফ্রন্স।
তাহলে কপালের দিকে চওড়া ফ্রন্টস এবং ফ্রন্টসের নিচে আয়তাকার প্লেটটি হলো ক্লাইপিয়াস। ফ্রন্টসের নিচে যে আয়তাকার যে প্লেট, এই যে নীল অংশ, সেটা হলো ক্লাইপিয়াস। নীল অংশ ক্লাইপিয়াস। মস্তকের পিছনে যে অংশটি পাত দ্বারা গঠিত তাকে অক্সিপুট বলে। আমরা যদি মস্তকের পিছনটা চিন্তা করি, এটা হলো মস্তকের সামনের অংশ, এই মস্তকের পিছনের অংশে এটা একটা পাত নির্মিত অংশ, এটাকে বলছে অক্সিপুট। অক্সিপুট থাকবে একটা। মস্তকের পিছনে যে অংশটি মস্তক একজোড়া পুঞ্জাক্ষী, 3টি সরলাক্ষী বা ওসিলি, একজোড়া অ্যান্টিনা ও একসারি মুখভঙ্গ বহন করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একজোড়া অ্যান্টিনা, এই যে সাদা অংশগুলো অ্যান্টিনা একজোড়া থাকবে, এই অংশটা হলো পুঞ্জাক্ষী, একজোড়া পুঞ্জাক্ষী থাকবে। আর কি থাকবে? একসারি মুখভঙ্গ থাকবে। মুখভঙ্গের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ল্যাব্রাম, তারপর হলো এটা হলো ম্যাক্সিলা, হ্যাঁ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ম্যান্ডিবল, এই খয়েরি বর্ণের অংশগুলো এটা ম্যান্ডিবল, এখানে খয়েরি বর্ণের অংশ ম্যান্ডিবল, হ্যাঁ, তারপরে এটা হলো ল্যাবিয়াম বা এটা হলো ল্যাবিয়াম, হ্যাঁ, এগুলো হলো একসারি মুখভঙ্গ। তাহলে আমরা যদি করি যে মস্তকের তাহলে কি কি অংশ থাকবে মস্তকের, আমরা এখানে দেখবো মস্তকের যে হেড, মস্তক বা হেড, মস্তকের বহিঃকঙ্কালকে আমরা বলছি এপিক্রেনিয়াম। তাহলে এপিক্রেনিয়ামে কি কি অংশ থাকবে? একটা থাকবে ভার্টেক্স, হ্যাঁ, এটা হলো মস্তকের সামনে ত্রিকোণাকার অংশ। ভার্টেক্সের নিচে থাকবে প্রশস্ত ফ্রন্স, ফ্রন্স থাকবে একটা, ভার্টেক্স থাকবে একটা। জিনা, জিনা থাকবে দুইটা। তারপরে আসছে হলো ফ্রন্সের নিচে আছে আয়তাকার অংশ ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস থাকবে একটা। আর মস্তকের পেছনে থাকবে হলো অক্সিপুট, অক্সিপুট থাকবে একটা। ঠিক আছে? তো ধারণা করা হয় এই আমরা যে অংশগুলো বললাম এগুলোই মস্তকের খণ্ডকের অংশ। মস্তকের খণ্ডক ছিল ভ্রূণী অবস্থায় 6টা। আর ওসিলাস এখানে ওসিলাস থাকবে 3টা, পুঞ্জাক্ষী থাকবে 2টা, আর অ্যান্টিনা থাকবে 2টা, আর এক সারি থাকবে মুখভঙ্গ। তাহলে মস্তকের অংশগুলো কি সবাই বুঝতে পেরেছো কি কি থাকবে? স্যার মুখোপাঙ্গ কি? আর মুখভঙ্গ হলো এক সারি মুখভঙ্গ আছে, কিন্তু মুখভঙ্গের আবার বর্ণনা আছে। আমার বর্ণনায় মুখভঙ্গ আমরা 5 ধরনের মুখভঙ্গ পড়বো, এটা আমরা বর্ণনা করব। মুখভঙ্গ একটা আলাদা টপিকসই আছে। আমরা এখন যাই পুঞ্জাক্ষীতে। আমরা এই ছবিতেও কিন্তু পুঞ্জাক্ষী দেখেছি, যে এই পাশে একটা পুঞ্জাক্ষী, হ্যাঁ, মস্তকের ওই পাশেও আরেকটা পুঞ্জাক্ষী থাকে। তাহলে পুঞ্জাক্ষীর সংখ্যা 1 জোড়া বা 2টা। তাহলে ঘাসফড়িংয়ের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে 1 জোড়া কালো বৃহৎ বৃক্ক আকৃতির অবৃন্ত পুঞ্জাক্ষী বিদ্যমান। তাহলে আমরা দেখবো কালো বড় বৃক্ক আকৃতির, মানে কিডনির মতো দেখতে, অবৃন্ত মানে পুঞ্জাক্ষীর গোড়ায় কোনো দণ্ডের মতো অংশ থাকবে না। যেমন তোমরা চিংড়ি দেখেছো, চিংড়ির পুঞ্জাক্ষী কখনো খেয়াল করেছো কিনা জানি না, চিংড়ির পুঞ্জাক্ষীর নিচে দেখবা যে একটা দণ্ডের মতো অংশ থাকে, খেয়াল করেছো? চিংড়ি, কাঁকড়া, এগুলোর নিচে কিন্তু পুঞ্জাক্ষীর নিচে একটা মনে করো ছোট্ট একটা কাঠির মতো বা একটা দণ্ডের মতো অংশ দেখা যায়। কেউ খেয়াল করেছো? চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি বা বড় বড় যদি কাঁকড়া হয় তাহলে কিন্তু এরকম আমরা দেখতে পাই যে পুঞ্জাক্ষীর গোড়াতে একটা ছোট্ট বৃন্ত থাকে। কিন্তু ঘাসফড়িং বলো, তেলাপোকা বলো, এদের কিন্তু আমরা পুঞ্জাক্ষীর নিচে এরকম কোনো দণ্ড আকৃতির কিছু দেখি না, এই জন্য এটাকে আমরা বলবো অবৃন্তক। এদের উপরিভাগ স্বচ্ছ কিউটিকল বা কর্নিয়া দ্বারা আবৃত থাকে। পুঞ্জাক্ষীর সর্বজাকার গঠন ও কাজের একককে ওমোটিডিয়াম বলে। তাহলে একটা পুঞ্জাক্ষী অনেকগুলো ওমোটিডিয়াম দ্বারা গঠিত। হ্যাঁ, ওমোটিডিয়াম বা পুঞ্জাক্ষী দর্শন কাজে সাহায্য করে। আমরা পরবর্তীতে ওমোটিডিয়ামের বিস্তারিত আমরা লেকচার পরে দিব, কারণ ওমোটিডিয়াম নিয়েই একটা কিন্তু ক্লাস শেষ করতে হবে আমাদের। ওমোটিডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। ওসিলি, ওসিলি ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীদ্বয়ের মাঝখানে 3টি সরলাক্ষী থাকে। প্রতিটি এদেরকে আমরা সরলাক্ষী বলবো বা ওসিলাস বলবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 পুঞ্জাক্ষীর মাঝে এই যে পিঙ্ক কালার এখানে দেওয়া আছে। হ্যাঁ, আসলে এটা পিঙ্ক কালার না, অন্যরকম কালার থাকে। তো এই 3টা হলো ওসিলাস বা সরলাক্ষী। তাহলে প্রতিটি ওসিলাসে স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স
চ্যাপ্টা কোনিয়াজেন কোষ, 4 থেকে 7টি রেটিনুলার কোষ, র্যাবডোম, রঞ্জক আবরণ, স্নায়ুতন্তু ইত্যাদি অংশ নিয়ে গঠিত। এগুলো ওসিলাসের মধ্যে থাকবে। আমরা এখানে যে কথাগুলো বললাম যে লেন্স, কোনিয়াজেন কোষ, রেটিনুলার হবে, ফুলার লেখা আছে, রেটিনুলার কোষ, র্যাবডোম, রঞ্জক আবরণ, স্নায়ুতন্তু এই সমস্ত কিন্তু কোমোটিডিয়ামের মধ্যেও দেখা যাবে। তো এই উপাদানগুলো নিয়ে ওসিলি বা ওসিলাস গঠিত। ওসিলি হলো বহুবচন, একবচনে ওসিলাস। তাহলে এই ওসিলাসের কাজ কি? এদের মাধ্যমে আলোর তীব্রতার পরিবর্তন অনুধাবন করে, যে বাইরের পরিবেশে আলো বেশি না কম এটা অনুধাবন করবে ওসিলাস। এদের মাধ্যমে একক প্রতিবিম্ব গঠিত হয়। এবার আসবো অ্যান্টিনা। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষের সামনে মাথার দুপাশে দুটি লম্বা অ্যান্টিনা প্রসারিত থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, দুটা লম্বা অ্যান্টিনা। প্রতিটি অ্যান্টিনার গোড়ার বৃহৎ অংশকে বলবো স্ক্যাপ, মধ্যভাগের ক্ষুদ্র পেডিসেল এবং 20 থেকে 25টি খণ্ডক নিয়ে গঠিত প্রান্তের ফ্লাজেলাম অংশ। অ্যান্টিনার মাধ্যমে ঘ্রাণ, স্পর্শ, শব্দ তরঙ্গ অনুভব করে। আমরা যদি এখানে দেখি, এখানে আমরা গোড়ার অংশ দেখতে পাচ্ছি, গোড়ার স্ফীত অংশটাকে আমরা বলবো কি স্ক্যাপ, তারপরে ছোট অংশকে বলবো পেডিসেল, আর এরকম শীর্ষভাগে আমরা কিন্তু এখানে পূর্ণাঙ্গ অ্যান্টিনার ছবি এখানে দেওয়া নাই, দেখি পূর্ণাঙ্গ চিত্রে দেওয়া আছে, এখানেও পূর্ণাঙ্গটা দেওয়া আছে। তাহলে গোড়ার যে বড় খণ্ডক সেটাকে বলবো স্ক্যাপ, তারপরে ছোট খণ্ডককে বলবো পেডিসেল, আর তারপরে আমরা দেখবো যে 20 থেকে 25টি খণ্ডক নিয়ে গঠিত সেটাকে আমরা বলবো ফ্লাজেলাম। তাহলে ঘাসফড়িং এর অ্যান্টিনা 3টা অংশ নিয়ে গঠিত। গোড়ার খণ্ডক স্কেপ, এটা হলো বড় বা স্ফীত, তারপরে ছোট খণ্ডকটা হলো পেডিসেল, আর তারপরে 20 থেকে 25টি খণ্ডক নিয়ে গঠিত অংশটি হলো ফ্লাজেলাম। তাহলে অ্যান্টিনার কাজ ঘ্রাণ, স্পর্শ, শব্দ তরঙ্গ অনুভব করা। তাহলে আমরা পুঞ্জাক্ষী, ওসিলি আর অ্যান্টিনা এদের গঠন ও কাজ বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা আসছি ঘাসফড়িং এর মুখভঙ্গের বিভিন্ন অংশের অবস্থান। এটা একটা রঙিন চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ঘাসফড়িং এর একটা পূর্ণাঙ্গ মাথার সামনের অংশ দেখানো আছে। এটা হলো ডান ম্যান্ডিবল, এটা হলো বাম ম্যান্ডিবল, তারপর আসছে হলো এটা হলো ডান ম্যাক্সিলা, এটা হলো বাম ম্যাক্সিলা, তারপর এটা হলো ল্যাব্রাম, এটা হলো লেবিয়াম। তাহলে এখানে আমরা কতগুলো ছবি দেখলাম। আমরা আরেকটা ছবি দেখি, এটা আরেকটু লেভেলিং সহকারে ছবি। তাহলে উপরেরটা হলো ল্যাব্রাম, বামে হলো ডান ম্যান্ডিবল, ডানে বাম ম্যান্ডিবল, মাঝখানেটা হলো হাইপোফ্যারিংস, ডান ম্যাক্সিলা, বাম ম্যাক্সিলা, আর নিচেরটা হলো লেবিয়াম। ল্যাব্রামকে বলা হয় ল্যাব্রাম তাহলে আমরা এই ছবিতেও দেখেছিলাম, এই ছবিতে আমরা কিন্তু এই ছবিতে ল্যাব্রাম দেখেছিলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা কি কালার, স্কাই কালার বলতে পারি, এই স্কাই কালারটা হলো ল্যাব্রাম, এখানে ল্যাব্রাম দেখা যায়। তাহলে আমরা এখন মুখভঙ্গের অংশগুলো পড়ব। তাহলে মুখভঙ্গ বা আমরা বলতেছি মাউথ পার্টস, মুখছিদ্রের চারপাশে ঘিরে নরনক্ষম, সন্ধিযুক্ত ও চর্বণ উপযোগী। নরনক্ষম মানে নড়াতে পারে, সন্ধিযুক্ত ও চর্বণ উপযোগী মানে চিউন, এদের মুখভঙ্গগুলো চিবানোর কাজে ব্যবহার হয়। উপাঙ্গগুলোকে মুখভঙ্গ বলা হয়। 5টি অংশের সমন্বয়ে মুখভঙ্গ গঠিত: ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। তাহলে ল্যাব্রাম কয়টা দেখলাম আমরা? ল্যাব্রাম কয়টা দেখেছি ছবিতে? কে বলতে পারবা? একটা। লেবিয়াম কয়টা দেখেছি? একটাই। ম্যাক্সিলা? দুইটা। ম্যান্ডিবল? দুইটা। হাইপোফ্যারিংস? একটা। একটা। তাহলে এখানে যদি আমরা বলি যে ঘাসফড়িংয়ের মুখভঙ্গ, মুখভঙ্গের কয়টি অংশ থাকে, কি বলবো অ্যান্সার? মুখভঙ্গের কয়টি অংশ কি বলবা? বলো, তাড়াতাড়ি বলো। ঘাসফড়িংয়ের মুখভঙ্গ অংশ কয়টি? 5টি। 5টি। এখন যদি আমি বলি যে ঘাসফড়িংয়ে মুখভঙ্গের অংশগুলো কয়টি থাকবে? অংশগুলো হলো 5টা, কিন্তু যদি আমরা বলি কয়টি থাকবে,
বা মুখভঙ্গের অংশগুলো মানে কয়টি থাকবে, তখন কিন্তু 60টি হবে, কারণ তখন হয়ে যাবে ম্যাক্সিলা 2টি আর যখন হলো ম্যান্ডিবল 2টি হয়ে যাবে। আর যদি বলে আমি কয় ধরনের অংশ পাওয়া যায়, তখন বলতে হবে 5 ধরনের। ওকে, যদি সংখ্যাগত বলে কয়টি, তখন হবে 7। আর যদি বলে কয় ধরনের অংশ থাকে, তখন হবে 5। ওকে, হ্যাঁ স্যার। ঘাসফড়িংয়ের মুখভঙ্গের বিভিন্ন অংশ ল্যাব্রাম। তাহলে এটি দেখতে অনেকটা চাপা চাকতির ন্যায় পেশি দ্বারা মস্তকের ক্লাইফ্লেশের সাথে যুক্ত থাকে। এটি মুখ ছিদ্রের দিকে অবস্থিত প্রায় চওড়া দ্বিপার্শ্বীয় প্রতিসম উপাঙ্গ। এর মাঝ বরাবর অংশে একটি খাঁজ দেখা যায়। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা হলো চওড়া চাপা চাকতির মতো অংশ। এই ল্যাব্রাম কি করে মুখছিদ্রকে ঢেকে রাখে। আমরা যদি ছবিতে দেখি, হ্যাঁ, এখানে যদি আমরা ছবিতে দেখি, এই যে এটা, হ্যাঁ, এটা হলো ল্যাব্রাম। ল্যাব্রামের নিচেই কিন্তু মুখছিদ্র আছে, তাহলে মুখছিদ্রকে ঢেকে রাখছে ল্যাব্রাম। আর ল্যাব্রাম একটা পেশির সাহায্যে, উপরে আছে ক্লাইপিয়াস, এই ক্লাইপিয়াসের সাথে সংযুক্ত থাকে। এর কাজ খাদ্যবস্তু ধরে রাখা, ম্যান্ডিবুলের দিকে খাদ্যকে ঠেলে দেওয়া এবং খাদ্যের স্বাদ নিতে সাহায্য করা। এবার আসবো ম্যান্ডিবল। তাহলে ল্যাব্রামের নিচেই, আমরা যদি ছবিটা দেখি, ল্যাব্রামের নিচেই কিন্তু আছে, ল্যাব্রামের নিচে এই যে আমরা এখানে খয়েরি কালারের, বা এখানেও যদি দেখি পার্শ্বীয় অংশে, মাথার পার্শ্বীয় অংশ, এখানে আমরা দেখছি ল্যাব্রামের নিচেই কিন্তু ম্যান্ডিবল আছে, খয়েরি কালারের এটা ম্যান্ডিবল। তাহলে ল্যাব্রামের নিচে মুখছিদ্রের দুই পাশে 2টি ম্যান্ডিবল বিদ্যমান। এটি এক জোড়া থাকে, একটা ডান একটা বাম। ত্রিকোণাকার কালো বা বাদামি বর্ণের শক্ত ও ভিতরের দিকে সূচালো করাতের মতো দাঁতযুক্ত 2টি উপাঙ্গের নাম ম্যান্ডিবল বা চোয়াল। এরা কি করে খাদ্যবস্তু কাটতে সাহায্য করে। আমরা এখানেও ম্যান্ডিবলটা দেখতে পারি, এটা হলো ম্যান্ডিবল। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ম্যান্ডিবলে এরকম করাতের মতো দাঁত আছে। করাত মানে হলো কি, আমরা গাছের যে গুড়ি মানে কাণ্ডটাকে কাটার জন্য যে আমরা করাত ব্যবহার করি বা আড়ি ব্যবহার করি, ওখানে কিন্তু এরকম খাঁজ খাঁজ দাঁত থাকে। তো ম্যান্ডিবলও ঠিক এরকম করাতের মতো দাঁত আছে। ম্যাক্সিলাও থাকবে সংখ্যায় 2টা। তাহলে ম্যান্ডিবলের বাইরের দিকে ও পেছনের দিকে প্রতি পাশে একটি করে লম্বাকৃতির ম্যাক্সিলা থাকে। আমরা যদি ছবিতে দেখি ম্যান্ডিবলের এটা কোন দিকে আছে, হ্যাঁ, তাহলে এটা হলো ম্যান্ডিবল, ম্যান্ডিবলের বাইরের দিকে, হ্যাঁ, এবং পেছনের দিকে। আমরা এখানেও দেখি ম্যান্ডিবলের বাইরের দিকে এবং পেছনের দিকে ম্যাক্সিলা অবস্থিত। তাহলে অবস্থানটা নিশ্চিত হলাম। প্রতিটি ম্যাক্সিলা বেশ কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত। সবচেয়ে গোড়ার খণ্ডককে কার্ডো, এর পরবর্তী খণ্ডককে স্টাইপস, স্টাইপসের শীর্ষভাগে নখের ন্যায় খণ্ডক ল্যাসিনিয়া, ঢাকনির মতো খণ্ডক গ্যালিয়া পাশাপাশি অবস্থিত। গ্যালিয়ার পাশে 4 সন্ধিযুক্ত অংশকে ম্যাক্সিলারি পাল্প বলে। পাল্প, পি হবে। ম্যাক্সিলার উপরে সূক্ষ্ম রোম থাকে। আমরা এখানকার ছবিতে যদি ম্যাক্সিলার গঠনটা দেখি, তাহলে খেয়াল করব সবচেয়ে গোড়ার খণ্ডক কিন্তু কার্ডো, আমরা বলেছিলাম কার্ডো, তারপরেই বলেছিলাম স্টাইপস এটা, ঠিক আছে। তাহলে সবচেয়ে গোড়ার খণ্ডক হলো কার্ডো, তারপরে আমরা স্টাইপস বলেছি। স্টাইপসের সাথে আরো একটা খণ্ডক থাকে, যার নাম পালভিফার। আমরা এই পালভিফার খণ্ডক বর্ণনায় বলি নাই। এবং পালভিফারের সামনের দিকে বা সম্মুখ দিকে একটা খণ্ডক আছে গ্যালিয়া। গ্যালিয়াটা ঢাকনার মতো একটা খণ্ডক। আর স্টাইপসের সামনের দিকে একটা নখের মতো ধারালো একটা খণ্ডক দেখতে পাচ্ছি, এটার নাম হলো লেসলিনিয়া। তো পালভিফার থেকে, হ্যাঁ, আরো একটা ম্যাক্সিলারি পাল্প নামে কয়েক খণ্ডক বিশিষ্ট একটা অংশ বের হয়। এটা হলো 5 খণ্ডক বিশিষ্ট অংশ। আমাদের এখানে লেবেলিং এ বলা আছে মনে হয় 4টে। আমরা এখানে বর্ণনা কয়টা দিলাম, 4টে দেওয়া আছে, না এটা হবে আসলে 5। 4 সন্ধিযুক্ত না হয় এটা হবে 5 সন্ধিযুক্ত অংশকে ম্যাক্সিলারি পাল্প বলে। ও সন্ধি হবে, সন্ধি 4টাই হবে, ঠিক আছে। সন্ধি কিন্তু 4টাই, 1 2 3 4, কিন্তু খণ্ড হবে 5টা। তাহলে ম্যাক্সিলারি পাল্পে সন্ধি হবে 4টা, কিন্তু খণ্ড হবে 5টা। যেহেতু আমরা বর্ণনায় বলেছি সন্ধি, তাহলে ঠিকই আছে। তাহলে আমরা এখন আসছে হলো ম্যাক্সিলাই। তাহলে ম্যাক্সিলাটা আমরা সবাই বুঝতে পারলাম। এবং ম্যাক্সিলা, বুঝিয়ে দিয়েন। আচ্ছা আবার বলছি, তাহলে আমরা এই ম্যাক্সিলার অবস্থানটা কোথায় বলেছিলাম? ম্যাক্সিলার অবস্থান বলেছিলাম যে ম্যান্ডিবলের বাইরের দিকে এবং পেছনের দিকে ম্যাক্সিলা অবস্থিত। ম্যাক্সিলার সংখ্যা 2টি, ডান এবং বাম। এবং ম্যাক্সিলা বেশ কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত। সবচেয়ে গোড়ার খণ্ডক ছিল কার্ডো। কার্ডোর সামনের খণ্ডক হলো স্টাইপস, হ্যাঁ।
তো এই স্টাইপসের এখানে আরো একটা ছোট্ট খণ্ডক আছে যার নাম হলো পালপিফার। হ্যাঁ, এই পালপিফার থেকে দুটো জিনিস বের হয়, একটা হলো ঢাকনার মতো খণ্ডক গ্যালিয়া, আর পালপিফার থেকে 4 সন্ধিযুক্ত একটা ম্যাক্সিলারি পাল্প যুক্ত থাকে। আর স্টাইপসের সামনের একটা খণ্ডক আছে, নখের মতো একটা খণ্ডক যার নাম লেসিনিয়া। এবং এখানে ছোট ছোট কতগুলো আমরা দাগ দেখতে পাচ্ছি, এই দাগগুলো আসলে সূক্ষ্ম সূক্ষ্ম রোম। হ্যাঁ, এই ম্যাক্সিলার গায়ে ছোট ছোট সূক্ষ্ম রোম থাকে, বুঝছো? ম্যাক্সিলার কাজ কি? এরা খাদ্য ধরতে, খাদ্যকে মুখে প্রবেশ করাতে সাহায্য করে। এরা খাদ্যের স্বাদ গ্রহণ নেয়, অ্যান্টিনা ও পাকেও পরিষ্কার করে। তাহলে এগুলো ছিল সব ম্যাক্সিলার কাজ। এবার আসবো হাইপোফ্যারিংস। মুখ বিবরের মেঝেতে অবস্থিত ও ল্যাব্রামের নিচে লম্বাটে মাংসল ও ক্ষুদ্র উপাঙ্গকে হাইপোফ্যারিংস বলে। তাহলে হাইপোফ্যারিংস কোথায় অবস্থিত? মুখ বিবরের মেঝেতে অবস্থিত এবং ল্যাব্রামের নিচে লম্বাটে মাংসল ক্ষুদ্র উপাঙ্গকে হাইপোফ্যারিংস বলে। হাইপোফ্যারিংস এর আরেকটা নাম উপজিহ্বা। তো এটা তোমাদের প্র্যাকটিক্যাল করে বের করতে হয়। হ্যাঁ, এই যে আমাদের যে মুখভঙ্গের যে বিভিন্ন অংশ আমরা এটা দেখালাম, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। এবং তোমরা কিন্তু ঘাসফড়িং এর মুখভঙ্গের প্র্যাকটিক্যাল করবে না, তোমরা করবা হলো তেলাপোকার। তেলাপোকার যে মুখভঙ্গ এগুলো বের করতে হবে। তোমরা পড়বা ঘাসফড়িং, কিন্তু প্র্যাকটিক্যাল থাকবে তেলাপোকা। তাহলে হাইপোফ্যারিংস বা উপজিহ্বার কাজ কি? এখানে হাইপোফ্যারিংস এর এটা হলো হাইপোফ্যারিংস। এটা হলো হাইপোফ্যারিংস, এটা উপজিহ্বা। এর কাজ মুখ বিবরের খাদ্যবস্তুকে নড়াচড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। এবার আমরা আসবো লেবিয়াম বা দ্বিতীয় ম্যাক্সিলা। মুখ ছিদ্রের অঙ্কীয় দিকে বড় সন্ধিযুক্ত উপাঙ্গ। এটি মানে মুখ ছিদ্রের অঙ্কীয় দিকে এটি অবস্থিত এবং বড় সন্ধিযুক্ত উপাঙ্গ। এটি দ্বিপার্শ্বীয় প্রতিসম উপাঙ্গ। এর দুইটা খণ্ডক সাবমেন্টাম ও মেন্টাম নামক খণ্ডক নিয়ে গঠিত। মেন্টামের দুই পাশে 3 সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প থাকবে এবং অগ্রভাগে মুক্ত প্রান্তে দুটি নরনশীল লিগুলি থাকে। প্রতিটি লিগুলার ভেতরের দিকে অতি ক্ষুদ্র গ্লোসা ও এবং বাইরের দিকে প্যারাগ্লোসা বিদ্যমান। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এটা হলো লেবিয়াম। লেবিয়াম আমরা বলেছিলাম যে এটা মুখছিদ্রের অঙ্কীয় দিকে থাকবে। হ্যাঁ, আমরা যদি ছবিটা দেখি, ছবিটা যদি এখানে দেখি, হ্যাঁ, এটা হলো তোমার ল্যাব্রাম। তাহলে ল্যাব্রাম আছে পৃষ্ঠ দিকে, আর ল্যাব্রামের ঠিক নিচটা হবে অঙ্কীয় দিক। তাহলে অঙ্কীয় দিকে থাকবে লেবিয়াম। হ্যাঁ, অঙ্কীয় দিকে থাকবে ল্যাবিয়াম। এই যে আমরা এখানে ল্যাবিয়ামটা একটু দেখতে পাচ্ছি, ল্যাবিয়াল যে পাল্প সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ল্যাবিয়ামের পুরো অংশটা এখানে দেখা যাচ্ছে না, এখানেও ল্যাবিয়াম আছে, ল্যাবিয়াল পাল্পটা দেখা যাচ্ছে। তাহলে মুখছিদ্রের অঙ্কীয় দিকে ল্যাবিয়ামটা অবস্থিত। ল্যাবিয়াম আসলে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। তাহলে আমরা ল্যাবিয়াম কয়টা অংশ নিয়ে গঠিত বললাম, কয়টা খণ্ডক নিয়ে? দুইটা খণ্ডক। এটা হলো সাবমেন্টাম, তারপর আছে মেন্টাম। তাহলে ল্যাবিয়াম, সাবমেন্টাম এবং মেন্টাম নিয়ে গঠিত। মেন্টামের উভয় পাশে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, 1 2 3 3 সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প। এদিকে একটা ল্যাবিয়াল পাল্প, এদিকে একটা ল্যাবিয়াল পাল্প। দুই দিকে আমরা দুইটা ল্যাবিয়াল পাল্প দেখতে পাচ্ছি। আর মেন্টামের অগ্রভাগে স্ফীত দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এর নাম হলো লিগুলি। এক বচনে হলো লিগুলা আর বহু বচনে লিগুলি। তাহলে আমরা এই হলো ল্যাবিয়াম দেখতে পেলাম। আর আমরা বলছি প্রতিটি লিগুলার ভেতরের দিকে অতি ক্ষুদ্র গ্লোসা এবং বাইরের দিকে প্যারাগ্লোসা থাকে। হ্যাঁ, তাহলে এই গ্লোসা এবং প্যারাগ্লোসার ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, এটা ভিতরের দিকে আছে। তাহলে এর ভিতরের দিকে এরকম গ্লোসা এবং প্যারাগ্লোসা, গ্লোসা থাকবে এক জোড়া, প্যারাগ্লোসাও থাকবে এক জোড়া। প্রতিটি লিগুলার ভেতরের দিকে অতি ক্ষুদ্র গ্লোসা, হ্যাঁ, এবং বাইরের দিকে প্যারাগ্লোসা বিদ্যমান। তাহলে এই যে এই লিগুলার ভিতরে, এই ভিতরের দিকে এই গ্লোসা এবং প্যারাগ্লোসা থাকবে। কাজ কি? উপযুক্ত খাদ্য নির্বাচন এবং খাবার ফসকে যাওয়ার হাত থেকে রক্ষা করা। তাহলে এদের খাবারটা কে ধরেছিল মনে আছে? ঘাসফড়িং এর মুখভঙ্গের কোন অংশটি খাবার ধরে রাখতে সাহায্য করে? ল্যাব্রাম। ল্যাব্রাম হলো খাবার ধরে রাখতে সাহায্য করে। এই যে দেখো এখানে খাদ্যবস্তু ধরে রাখতে সাহায্য করে। তাহলে কোনো কারণে যদি
খাবারটা ফসকে যায়, হ্যাঁ, তাহলে ল্যাবিয়াম সেটাকে ধরে নেয়। আমাদের যেমন আমরা হাত দিয়ে যখন আমরা খাবারটা মুখে দিই, মুখ থেকে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা কি করি? আমরা হাত দিয়ে ধরে নিই। হ্যাঁ? তো এদেরও ঠিক এরকম যে মুখে যদি কোনো খাবার ফসকে যায় তাহলে এই ল্যাবিয়াম নামক অংশ সেটা ধরে নেয় এবং উপযুক্ত খাদ্য নির্বাচনেও সাহায্য করে। যে কোন খাবারটা খেতে হবে সেই খাবারটা নির্বাচন করে দেয় ল্যাবিয়াম। মুখে অনেক খাবারই আসবে কিন্তু অনেক সময় দেখা যাবে যে এটা ঘাসফড়িংয়ের জন্য খাবার উপযুক্ত না, তখন সে আর ওটা খাবে না। তাহলে এখন আমরা বলতে পারি যে এই ৫ ধরনের যে আমরা মুখভঙ্গ করলাম প্রত্যেকটার কাজ আমাদের মনে আছে কিনা? ল্যাব্রামের কাজটা কি ছিল মনে আছে? ল্যাব্রামের কাজ এই স্যার ওই যে উপযুক্ত খাদ্য নির্বাচন করা। ল্যাব্রাম প্রথমটার কাজ কি? প্রথমটার হুম, খাবার ধরে রাখতে সাহায্য করা। হ্যাঁ, খাবার ধরে রাখতে সাহায্য করা। আরেকটা ছিল ম্যান্ডিবুলের দিকে খাবার ঠেলে দিতে সাহায্য করা। ঠিক আছে? জাস্ট ১ টা ২ টা কাজ আমাদের মনে রাখলেই হবে। ম্যান্ডিবুলের কাজ কি? খাবার কর্তন চিবাতে সাহায্য করা। খাবার কর্তন করতে। যেহেতু দাঁত আছে তাহলে খাবার কর্তন করতে সাহায্য করা। ম্যাক্সিলার কাজ কি? যে খাদ্য ম্যাক্সিলা বস্তু ক্ষরণ ম্যাক্সিলা প্রস্তুত করা। হ্যাঁ, ম্যাক্সিলাও কি করবে? খাবার ধরে এরাও খাবার কিছুটা ধরে রাখে এবং অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগকে পরিষ্কার রাখে। আর ল্যাবিয়ামটার কাজ হলো উপযুক্ত খাদ্য নির্বাচন এবং খাদ্য ফসকে যাওয়ার হাত থেকে রক্ষা করা। তারপর হলো হাইপোফ্যারিংস এর কাজ কি? যে চূর্ণ বিচূর্ণ যে খাদ্যগুলো আছে সে খাদ্যকে হাইপোফ্যারিংস কি করবে? আ লালা রসের সাথে মিশাতে সাহায্য করা। তাহলে আমরা মস্তকের অংশগুলো কি সবাই বুঝলাম? মস্তকে তাহলে কি, কি আছে? এট এ গ্ল্যান্স তাহলে কি, কি বলতে পারো? মস্তকে কি, কি আছে? আমরা পুঞ্জাক্ষী, তারপর হচ্ছে যে এই অ্যান্টেনা আর মুখপাত্র। আচ্ছা, মুখভঙ্গ। আমি আবার একটু এট এ গ্ল্যান্স বলি মস্তকে কি, কি আছে? তাহলে মস্তকে খুব ভালো করে শোনো। মস্তক হলো ভ্রূণী অবস্থায় ৬ টি খণ্ডক নিয়ে গঠিত। কিন্তু যখন এরা পরিণত হয় তখন কিন্তু এরা ৬ টা খণ্ডক এটা আছে এটা বোঝা যায় না। তাহলে আমরা এখানে কি দেখব? যে মস্তকের সম্মুখ দিকে আমরা দেখব ত্রিকোণাকার একটা গঠন যার নাম ভার্টেক্স। তাহলে ভার্টেক্স একটা অংশ আমরা পেলাম। ভার্টেক্স এর নিচে আছে প্রশস্ত ফ্রন্স ২ হলো ফ্রন্স। ৩ নম্বর পেলাম ফ্রন্স এর নিচে আয়তাকার অংশ ক্লাইপিয়াস এবং আমরা দেখতে পাচ্ছি যে মস্তকের পার্শ্বীয় দেশে হ্যাঁ ২ টা জেনা আছে। ডান পাশে একটা জেনা, বাম পাশে একটা জেনা। তাহলে ৩, ২, ৫ টা পেলাম। আর শীর্ষ দিকে পেলাম আমরা অক্সিপুট। ঠিক আছে? শীর্ষ দিকে আমরা পেয়েছি অক্সিপুট। এটা হলো মস্তকের যে ভার্টেক্স এর ঠিক পেছনে এটা পাত সদৃশ একটা গঠন অক্সিপুট ৬। তাহলে আমরা এই ৬ টা অংশের নাম মনে রাখতে পারবো। একটা ভার্টেক্স, একটা ফ্রন্স, একটা ক্লাইপিয়াস, ২ টা জিনা আর একটা অক্সিপুট। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে এই ৬ টা অংশ ধারণা করা হয় ভ্রূণের যে ৬ টা খণ্ডক ছিল, এই ৬ টা খণ্ডক এই ৬ টা এই ৬ টা জিনিস তোমার ভ্রূণীয় খণ্ডকে চিহ্ন বহন করে। আচ্ছা এরপরে আর কি থাকবে? মস্তকের আমরা দেখব যে পৃষ্ঠদেশে ১ জোড়া পুঞ্জাক্ষী থাকবে মানে ২ টা পুঞ্জাক্ষী, ২ টা অ্যান্টেনা থাকবে। ২ পুঞ্জাক্ষীর মধ্যে ৩ টা ওসিরাস থাকবে। হ্যাঁ? আর কি থাকবে? মস্তকে আ স ১ সারি মুখভঙ্গ থাকবে। মুখভঙ্গগুলো কয়টি? মুখভঙ্গগুলো হলো তোমার ৫ ধরনের। ল্যাব্রাম থাকবে যদি আমরা ল্যাব্রাম বলি আ স সং মানে ৫ ধরনের মুখভঙ্গ। মুখভঙ্গের অংশ ৫ ধরনের কিন্তু সংখ্যাগত দিক দিয়ে চিন্তা করলে ৭ টি। ল্যাব্রাম ১ টি, ল্যাবিয়াম ১ টি, ম্যাক্সিলা ২ টি, ম্যান্ডিবল ২ টি, হাইপোফ্যারিংস ১ টি। মনে থাকবে মস্তকের অংশগুলো? এখন কোনটার কি অবস্থান, কি, কি কাজ এটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে মস্তকের যে আমরা অংশগুলো সেগুলো কি আমাদের ক্লিয়ার হলো? ঘাসফড়িং মস্তক কি, কি নিয়ে গঠিত? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমরা যাব ঘাসফড়িং এর বক্ষ যাব। তাহলে মস্তকের পেছনে সরু, খাটো, নমনীয় গ্রীবার মাধ্যমে মাংসল বক্ষ যুক্ত থাকে।
বক্ষ তিনটি খণ্ডক নিয়ে গঠিত: অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। বক্ষের প্রতিটি অংশের পৃষ্ঠদেশের স্ক্লেরাইডকে টার্গাম, অঙ্কীয় দেশের স্ক্লেরাইডকে স্টার্নাম এবং পার্শ্বদেশের স্ক্লেরাইডকে ক্লিরন বলে। বক্ষীয় অঞ্চলের বহিঃকঙ্কালের টার্গামের সাধারণ নাম হলো নোটাম। হ্যাঁ, আমরা এতে যাই, প্রথম ছবিটায় যাই। তাহলে এটা হলো ঘাসফড়িংয়ের বক্ষ, এখান থেকে বক্ষ শুরু হয়ে গেল। তাহলে এটা আমরা এই যে লেবেলিং করা আছে অগ্রবক্ষ, তারপরের অংশ লেবেলিং করা আছে মধ্যবক্ষ, তারপরের অংশ লেবেলিং করা আছে পশ্চাৎবক্ষ। ঠিক আছে, তাহলে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তাহলে বক্ষের তিনটা খণ্ডক: প্রথম খণ্ডক অগ্রবক্ষ, দ্বিতীয় খণ্ডক মধ্যবক্ষ, তৃতীয় খণ্ডক পশ্চাৎবক্ষ। তাহলে বক্ষর পৃষ্ঠদেশের যে স্ক্লেরাইড বা শক্ত গঠন তাকে আমরা বলবো টার্গাম। তারপর এই তিনটা বক্ষের তিনটা খণ্ডকের অঙ্কীয় দেশের যে স্ক্লেরাইড বা শক্ত গঠন তাকে বলবো আমরা আবার প্রথম থেকে বলি। তাহলে তিনটা যে বক্ষের অংশ আছে বা খণ্ডক আছে, তাহলে পৃষ্ঠদেশের যে স্ক্লেরাইড তাকে বলবো আমরা টার্গাম। তারপর অঙ্কীয় দেশের যে স্ক্লেরাইড তাকে বলবো আমরা স্টার্নাম। আর এই পার্শ্ব দেশে যে স্ক্লেরাইড থাকবে তাকে আমরা বলবো ক্লিরন। আবার আমরা বলছি যে বক্ষদেশের যে পৃষ্ঠদেশের যে স্ক্লেরাইড তার নাম তো আমরা জানি টার্গাম, তার আর একটা সাধারণ নাম আছে তাকে বলবো নোটাম। আর অগ্রবক্ষের যে অগ্রবক্ষের নোটাম বা তোমার পৃষ্ঠদেশের যে স্ক্লেরাইড বা টার্গাম, হ্যাঁ, এই টার্গামকে আমরা বলবো নোটামও বলতে পারি, যেহেতু অগ্রবক্ষ এই জন্য আমরা একে প্রোনোটাম বলতে পারি, কারণ অগ্রবক্ষের ইংলিশ হলো প্রোথোরাক্স আর এ থেকে আসছে প্রোনোটাম। তাহলে আমরা প্রোনোটাম কাকে বলতেছি? অগ্রবক্ষের পৃষ্ঠদেশের স্ক্লেরাইড সাধারণ নাম হলো টার্গাম, টার্গাম আর সাধারণ নাম হলো নোটাম। আর অগ্রবক্ষের নোটামকে আমরা বলবো প্রোনোটাম। তাহলে আমরা বললাম অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া, পেছনে ও পাশে প্রসারিত থাকে, একে প্রোনোটাম বলে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্রোনোটাম অনেক সময় পরীক্ষায় আমরা চেয়ে থাকি যে প্রোনোটাম জিনিসটা কি। তাহলে প্রোনোটাম, আচ্ছা সময় আর 1 মিনিট আছে, আমি আবার কিন্তু প্রবেশ করব, সবাই কিন্তু সংযুক্ত হইবে আবার। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রোনোটাম আমরা কাকে বলবো? তাহলে প্রোনোটামটা হলো যে আমরা প্রোনোটাম কি যদি আসে তাহলে আমরা অ্যান্সারে কি বলবো? যে অগ্রবক্ষের পৃষ্ঠদেশের স্ক্লেরাইডকে বলা হয় টার্গাম। আর টার্গামের সাধারণ নাম হলো নোটাম। অগ্রবক্ষের টার্গাম বা নোটামকে আমরা বলতে পারি প্রোনোটাম। কেন আমরা প্রোনোটাম বলবো? কারণ অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া, পিছনে ও পাশে প্রসারিত থাকে, এই জন্য একে আমরা বলবো প্রোনোটাম। ঠিক আছে, এই যে আমরা এখানে বেশ চওড়া দেখতে পাচ্ছি, তাহলে অগ্রবক্ষের স্ক্লেরাইডটা হলো বেশ চওড়া, পেছনে ও পাশে প্রসারিত থাকবে, এই জন্য আমরা একে বলবো প্রোনোটাম। মধ্যবক্ষ বা পশ্চাৎবক্ষ এরকম চওড়া নাই। বক্ষ অঞ্চলে শ্বাসছিদ্র, পা ও ডানা থাকে। তাহলে বক্ষ অঞ্চলে কি কি থাকবে? আচ্ছা, তাহলে আমরা প্রোনোটাম জিনিসটা কি সবাই বুঝলাম? প্রোনোটাম কাকে বলে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে আরেকটু রিপিট করি যে আমরা বক্ষের কয়টা খণ্ডক জানলাম? বক্ষের কয়টা খণ্ডক? 3টা। খণ্ডগুলোর নাম কি? অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। আচ্ছা, এখানে আমরা আরো 3টে জিনিস শিখেছি যে এই তিনটা খণ্ডকের পৃষ্ঠদেশের শক্ত গঠন বা স্ক্লেরাইডের একটা নাম আছে, সে নামটা কি? পৃষ্ঠদেশে হচ্ছে টার্গাম, আর মধ্যদেশে হচ্ছে যে অঙ্কীয় দেশ, স্টার্নাম, আর হ্যাঁ, পার্শ্বদেশ আর পার্শ্বদেশে হচ্ছে ক্লিরন।
আমরা বলছি যে আমরা এই টার্গামের একটা সাধারণ নাম কিন্তু নোটাম। যেহেতু অগ্রবক্ষ হলো তোমার আছে, তাহলে অগ্রবক্ষের ইংলিশ হলো প্রোথোরাক্স, আর এই প্রোথোরাক্স থেকে আসছে প্রোনোটাম। তাহলে অগ্রবক্ষের টার্গামকে আমরা কি বলবো? প্রোনোটাম। তাহলে কেন বলা হচ্ছে? কারণ অগ্রবক্ষের যে টার্গাম আছে সে টার্গামটা বেশ বড়, চওড়া, পেছনে ও পাশে প্রসারিত থাকে। এই জন্য অগ্রবক্ষের টার্গামকে আমরা প্রোনোটাম বলতে পারি। বক্ষ অঞ্চলে শ্বাসছিদ্র, পা আর ডানা থাকে। আমরা ছবিতে কিন্তু দেখেছি যে এখানে কি আছে? শ্বাসছিদ্র, পা আর ডানা। শ্বাসছিদ্র হয়তো এখানে আমরা বুঝতে পারছি না শ্বাসছিদ্র কোনটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডানা, দেখতে পাচ্ছি ডানা। এখানে আমরা মনে করছি দুইটা আছে, আসলে না, দুই জোড়া ডানা আছে। সামনে এক জোড়া থাকবে, এখানে আমরা সামনে এক জোড়া আর পেছনে এক জোড়া থাকবে, মোট দুই জোড়া ডানা থাকবে। আর পা থাকবে মোট তিন জোড়া। পা তিন জোড়া আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা, এখানে একটা দেখতে পাচ্ছি, আর ওই পাশে আরেকটা আছে, আর পেছনে আরো এক জোড়া দেখতে পাচ্ছি। তাহলে অগ্রপক্ষে এক জোড়া পা, মধ্যপক্ষে এক জোড়া পা, পশ্চাৎপক্ষে এক জোড়া পা। তাহলে আমরা এখানে কি কি দেখতে পেলাম? ডানা দেখতে পেলাম দুই জোড়া, পা দেখলাম কয় জোড়া? তিন জোড়া। আর শ্বাস ছিদ্র আমরা দেখবো দুই জোড়া। এখানে শ্বাস ছিদ্র এই ছবিতে নাই, এখানে বোঝা যাচ্ছে না শ্বাস ছিদ্র। তাহলে আমরা প্রথমে আসছি শ্বাস ছিদ্র। বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দু জোড়া শ্বাস ছিদ্র অবস্থিত। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে, এবং দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎ বক্ষের মাঝে অবস্থিত। তাহলে এই অবস্থানটা এরকম আমরা এখানে দেখাতে পারি। এই যে এই বরাবর শ্বাসছিদ্র গুলো থাকে, এই বরাবর। তাহলে প্রথমটা থাকবে অগ্র আর মধ্যবক্ষের মাঝে এখানে, আর দ্বিতীয়টা থাকবে মধ্য আর পশ্চাৎ বক্ষের মাঝে এই জায়গায়। তাহলে স্পাইরাকল বা শ্বাসছিদ্র আমরা কাকে বলছি? বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দু জোড়া শ্বাসছিদ্র অবস্থিত। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে, এবং দ্বিতীয় জোড়া মধ্য ও পশ্চাৎ বক্ষের মাঝে অবস্থিত। তাহলে শ্বাসছিদ্রের সংখ্যা কয় জোড়া? দুই জোড়া। হ্যাঁ, তাহলে এই দু জোড়া শ্বাসছিদ্র কোথায় থাকবে? আসলে কোথায় থাকবে? মস্তকে, বক্ষে না উদরে? এতে বক্ষে। বক্ষে। তবে বক্ষে শ্বাসছিদ্রের প্রথম দুই জোড়া শ্বাসছিদ্র থাকবে বক্ষে। একটা থাকবে অগ্রবক্ষ আর মধ্যবক্ষের মাঝে, আর একটা থাকবে মধ্য আর পশ্চাৎ বক্ষের মাঝে আরেক জোড়া। দুই জোড়া মানে মোট চারটি। এবার আসবো ডানা। তাহলে ঘাসফড়িঙের মধ্য ও পশ্চাৎ বক্ষের সাথে এক জোড়া করে মোট দুই জোড়া ডানা আছে। এক সামনের সামনের এক জোড়া থাকবে মধ্যবক্ষে, আর পেছনের ডানা এক জোড়া থাকবে পশ্চাৎ বক্ষের সাথে। মধ্যবক্ষের ডানা দুটি বেশ শক্ত, ছোট, সরু, চামড়ার ন্যায়। তাহলে মধ্যবক্ষের ডানা মানে সামনের ডানা, সামনের ডানা দুটি বেশ শক্ত, ছোট, সরু, চামড়ার ন্যায়, এবং কখনো উড়তে সাহায্য করে না। এদেরকে আমরা বলতে পারি এলিট্রা বা টেগমিনা। এলিট্রা পশ্চাৎ জোড়া ডানা ও উদরকে ঢেকে রাখে। তাহলে আমরা কি করলাম? যে ঘাসফড়িঙের সামনের যে এক জোড়া ডানা বা মধ্যবক্ষের যে ডানাগুলো আছে সেগুলাই হলো সামনের এক জোড়া ডানা। তাহলে এই ডানাগুলো বেশ শক্ত, ছোট, সরু, চামড়ার মতো, কখনো উঠতে সাহায্য করবে না। এদেরকে আমরা ইলেকট্রা বলতে পারি বা টেগমিনা বলতে পারি, বা এর আরো একটা নাম আছে, সেই নামটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হলো উইং কাভার। সেটার নাম হলো উইং কাভার। কারণ কি? সে পেছনের যে একজোড়া ডানা আছে সেই পেছনের একজোড়া ডানা বা পশ্চাৎ জোড়া ডানাকে ঢেকে রাখে, ইভেন উদরকেও ঢেকে রাখে। পশ্চাৎ পক্ষে ডানা দুটি বেশ বড়, পর্দার মতো, এবং উঠতে সাহায্য করে। উভয় ডানার কিউটিকলে ট্রাকিয়া, রক্ত, সাইনাস ও স্নায়ু প্রসারিত থাকে। ডানার কিউটিকলে রক্ত, সাইনাস বরাবর পুরু হয়ে শিরা গঠন করে। ডানার ছবি মনে আছে, এই যেখানে ডানার ছবিটা দেওয়া আছে, এটা হলো ডানা। তাহলে এটা হলো সামনের জোড়া ডানা দেখতে এরকম, আর পশ্চাৎ জোড়া ডানা দেখতে নিচের এরকম। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেই শিরা। হ্যাঁ, এটা হলো শিরা। তাহলে ডানা দুটো দেখতে পেলা? হ্যাঁ স্যার। এবার আসছি আমরা পা।
তাহলে বক্ষের প্রতিটি খণ্ডকে এক জোড়া করে মোট 3 জোড়া পা রয়েছে। তাহলে বক্ষের প্রতিটি খণ্ডকে এক জোড়া করে মোট 3 জোড়া পা রয়েছে। আমরা দেখলাম যে অগ্রবক্ষে অঙ্কীয় দেশে এক জোড়া, মধ্যবক্ষের অঙ্কীয় দেশে এক জোড়া, আর পশ্চাৎবক্ষের অঙ্কীয় দেশে আরো এক জোড়া পা ছিল। তো পায়ের খণ্ডক হলো 5টি, সকল খণ্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা থাকে। গোড়ার দিক হতে প্রান্তের দিকে খণ্ডকগুলো যথাক্রমে এরকম। তাহলে আমরা এখানে দেখি, এই যে গোড়ার দিকে আছে, সবচেয়ে গোড়ার দিকে আছে কক্সা, কক্সার পরের খণ্ডক হলো ট্রোকান্টার, ট্রোকান্টারের পরের খণ্ডক হলো বেশ বড়, এটা হলো সবচেয়ে বড় খণ্ডক, এটা হলো ফিমার, ফিমারের পরের খণ্ডক রয়েছে, এটা হলো টিবিয়া, আর টিবিয়ার শেষে যে খণ্ডক তার নাম হলো টার্সাস। তাহলে কক্সা 1, ট্রোকান্টার 2, ফিমার 3, টিবিয়া 4 আর টার্সাস হলো 5 নম্বর খণ্ডক। সবশেষের খণ্ডককে বলা হয় টার্সাস। এবং টার্সাসে আবার 3টি উপখণ্ডক থাকে। টার্সাসে 3টি উপখণ্ডক থাকে, এই 1, 2, 3, 3টা উপখণ্ডক। এই প্রত্যেকটা উপখণ্ডককে বলা হবে টার্সোমিয়ার। তাহলে আমরা এখানে দেখব যে কক্সা স্থূল, যা বক্ষের সাথে যুক্ত থাকে, কক্সা স্থূল যা বক্ষের সাথে যুক্ত থাকে, ট্রোকান্টার ক্ষুদ্র এবং ফিমারের সাথে একত্রিত থাকে, ফিমার ও টিবিয়া লম্বা, নলাকার, কাঁটাযুক্ত। টার্সাসে 3টি উপখণ্ডক থাকে, প্রতিটি উপখণ্ডককে টার্সোমিয়ার বলে। প্রথম টার্সোমিয়ারের অঙ্কীয় দিকে প্ল্যান্টুলা নামক 3টি নরম আসঞ্জন প্যাড থাকে। হ্যাঁ, তাহলে এটা হলো সেই প্রথম টার্সোমিয়ার। এই প্রথম টার্সোমিয়ারের অঙ্কীয় দিকে এরকম আসঞ্জন প্যাড। আসঞ্জন প্যাড মানে কি, ঘাস ফড়িং যখন কোনো পাতার পরে বা কোনো ঘাসের পরে বসে, তখন এই প্রথম টার্সোমিয়ারের আসঞ্জন প্যাড দ্বারা সেই পাতা বা ঘাসকে ধরে রাখে। তৃতীয় টার্সোমিয়ারের প্রান্তে 2টি বাঁকানো নখর থাকে, নখর দুটির মাঝে পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড থাকে। তাহলে এখানে তৃতীয় টার্সোমিয়ার হলো যে শেষের, এটা হলো তৃতীয় টার্সোমিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকানো নখর রয়েছে, হ্যাঁ, নখর এক জোড়া আছে। তাহলে সবশেষের যে খণ্ডক সেটা হলো তৃতীয় টার্সোমিয়ার। তৃতীয় টার্সোমিয়ারে আমরা এরকম বাঁকানো নখর দেখতে পাবো, এবং এই দুইটা নখের মাঝখানে আরো একটা আসঞ্জন প্যাড থাকে, সেটাকে আমরা বলবো পালভিলাস। তো এদের পশ্চাৎবক্ষের পা দুটি ফিমার অংশ মাংসল ও লম্বা হয়, লাফিয়ে চলার উপযোগী হয়। তাহলে সবচেয়ে, যদি প্রথম ছবিটা আমরা খেয়াল করি, সব শেষের যে পাটা দেখো, সেই শেষের পায়ের ফিমারটা দেখো কত বড়। তাহলে এই সবচেয়ে শেষের পশ্চাৎ যে একজোড়া পা আছে, পশ্চাৎ মানে এটা হলো পশ্চাৎবক্ষ, পশ্চাৎবক্ষের পায়ের যে ফিমার অংশ, এই ফিমার অংশ বেশ বড় ও মাংস। এর কারণটা হলো যে এরা যে লাফিয়ে চলতে পারে, এই লাফিয়ে চলার পিছনে এই ফিমারের অবদান বেশি। তাহলে আমরা এই ঘাস ফড়িং এর ডানা এবং পা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো উদর। তাহলে আমরা বক্ষে কয়টা খণ্ডক পেলাম? বক্ষে 3টা খণ্ড, আর মাথায় কয়টা পেয়েছিলাম? মাথায় 6টা। সেটা ভ্রূণী অবস্থায়, অ্যাডাল্ট অবস্থায় বোঝা মনে যায় না। এবার আসবো উদর। এদের উদর লম্বা, মানে বক্ষের পরের অংশই কিন্তু উদর। আমরা যদি এই ছবিটা দেখি, হ্যাঁ, এই যে এখানে বক্ষ কিন্তু এখানে শেষ, এই পশ্চাৎ বক্ষ শেষ, তার পরবর্তী অংশগুলো সব উদর। এই উদরে মোট 11টা খণ্ডক থাকবে। এই যে আমরা এখানে স্পাইরেকল দেখতে পাচ্ছি, উদরে কিন্তু আমরা শ্বাস ছিদ্র বা স্পাইরেকল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে এই অংশগুলো হলো স্পাইরেকল। হ্যাঁ, শ্বাস ছিদ্রের ইংলিশ নাম স্পাইরেকল। তাহলে উদর, তাহলে এদের উদর লম্বা, পশ্চাৎ দিকে ক্রমশ সরু প্রকৃতির 11টা খণ্ডক নিয়ে গঠিত। প্রতি খণ্ডকের পৃষ্ঠদেশের স্কয়ারকে টার্গাম বলবো। আমরা যেমন বক্ষেও পেয়েছিলাম, হ্যাঁ, বক্ষের যে পৃষ্ঠদেশের যে স্কয়ার তার নাম ছিল টার্গাম। এখানেও আমরা পাচ্ছি যে ঘাস ফড়িং এর উদরের প্রত্যেকটা খণ্ডকের পৃষ্ঠদেশের স্কয়ারকে বলবো টার্গাম, অঙ্কীয় দেশের স্কয়ারকে বলবো স্টার্নাম। কিন্তু পার্শ্ব দেশের কোনো শক্ত গঠন বা স্কয়ার থাকে না, মানে প্লিউরন থাকে না। খেয়াল করে একটু। তাহলে আমরা এখানে একটা কথা বললাম যে প্লিউরন কোথায় নাই? উদরে নাই। প্লিউরনে তাহলে উদরে কি কি অংশ আছে, কোন ধরনের স্ক্লেরাইড গুলো আছে? পৃষ্ঠদেশের স্ক্লেরাইড টার্গাম আছে, আর উদরের অঙ্কীয় দেশের স্ক্লেরাইড স্টার্নাম আছে, শুধু প্লিউরন নাই।
তাহলে ঘাসফড়িংয়ের প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ, কারণ এর স্টার্নাম অংশটি পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে। প্রথম উদরীয় খণ্ডক শুধু টার্গাম থাকে। তাহলে আমরা এখানে একটু কথা বলি যে আমরা এখানে কি বললাম, যে ঘাসফড়িংয়ের যদি প্রথম উদরীয় খণ্ডক হয়, আমরা উদরীয় খণ্ডকের পৃষ্ঠদেশের অংশকে আমরা কি বললাম, পৃষ্ঠদেশের যে স্ক্রাইড তার নাম কি বললাম, টার্গাম বললাম না? তাহলে উদরের পৃষ্ঠদেশের স্ক্রাইডের নাম টার্গাম, আর উদরের অঙ্কুদেশের স্ক্রাইডের নাম হলো স্টার্নাম। তাহলে উদরের যে প্রথম খণ্ডক, উদরের প্রথম খণ্ডকের স্টার্নাম অংশ পশ্চাৎবক্ষের স্টার্নামের সাথে ফিউজড। তাহলে উদরের প্রথম যে খণ্ডক, উদরের প্রথম খণ্ডকের স্টার্নাম এবং পশ্চাৎবক্ষের স্টার্নাম একসাথে একীভূত বা ফিউজড, যার কারণে উদরের প্রথম খণ্ডকে শুধু কি থাকবে, টার্গাম থাকবে, স্টার্নাম থেকেও বোঝা যাবে না। এই জন্য উদরের প্রথম খণ্ডকে আমরা বলবো অসম্পূর্ণ। তাহলে এটা অনেক সময় আমরা 1 মার্ক বা 2 মার্কের জন্য চাই যে ঘাসফড়িংয়ের উদরের প্রথম খণ্ডককে অসম্পূর্ণ কেন বলা হয়। তাহলে অসম্পূর্ণ বলার পিছনে কারণটা কি বলতে পারবা? ঘাসফড়িংয়ের প্রথম, আচ্ছা আমি আবার বলছি যে ঘাসফড়িংয়ের উদরের প্রথম খণ্ডককে অসম্পূর্ণ কেন বলা হয়। তাহলে আমরা কি বলবো, যে এখানে যে বলা আছে প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ কারণ এর স্টার্নাম অংশটি পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে। তাহলে ঘাসফড়িংয়ের উদরের প্রথম খণ্ডকে স্টার্নাম আছে, কিন্তু সেই স্টার্নামটা কার সাথে ফিউজড হয়ে গেছে বা একীভূত হয়ে গেছে, পশ্চাৎবক্ষের যে স্টার্নাম তার সাথে সংযুক্ত আছে। এই জন্য উদরের প্রথম খণ্ডকের স্টার্নাম বোঝা যাবে না। তাহলে উদরের প্রথম খণ্ডকে শুধু কোনটা দৃশ্যমান, উদরের প্রথম খণ্ডকে শুধু টার্গাম অংশকে দেখা যাবে। স্টার্নামও ছিল, কিন্তু স্টার্নাম কার সাথে লেগে আছে, বলো, রেসপন্স করো। পশ্চাৎপক্ষের সাথে। হ্যাঁ, পশ্চাৎবক্ষের স্টার্নামের সাথে লেগে আছে। এই জন্য উদরের প্রথম খণ্ডককে আমরা তখন বলবো অসম্পূর্ণ। অসম্পূর্ণ এই কারণেই যে উদরের প্রথম খণ্ডকে শুধু আমি টার্গামকে দেখতে পাচ্ছি, কিন্তু স্টার্নামকে দেখতে পাচ্ছি না। তাহলে ঘাসফড়িংয়ের উদরের দ্বিতীয় খণ্ডক আমরা দেখতে পাবো, টার্গামও দেখতে পাবো, স্টার্নামও দেখতে পাবো। তাহলে ঘাসফড়িংয়ের দ্বিতীয় খণ্ডক, তৃতীয় খণ্ডক বা পরবর্তী সব খণ্ডকেই আমি টার্গাম দেখতে পাবো, স্টার্নামও দেখতে পাবো। তাহলে উদরের দ্বিতীয় থেকে সব শেষ যে খণ্ডক, 11তম খণ্ডক, এগুলো সবই কি সম্পূর্ণ, কিন্তু উদরের প্রথম খণ্ডকটা হলো অসম্পূর্ণ। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, টার্গামের উভয় দিকে একটি করে ডিম্বাকৃতির টিম্প্যানিক পর্দা থাকে। তাহলে আমরা উদরের এরকম টার্গামের উভয় দিকে আমরা কি দেখবো, একটি করে ডিম্বাকৃতির টিম্প্যানিক পর্দা থাকে, হ্যাঁ, এই শ্রবণ অঙ্গকে ঘিরে রাখে। তাহলে এই টিম্প্যানিক পর্দা এদের যে শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গের নাম হলো টিম্প্যানাম, এই টিম্প্যানাম ঘিরে রাখে। টিম্প্যানাম শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গকে ঘিরে রাখছে টিম্প্যানিক পর্দা, আর টিম্প্যানিক পর্দার অবস্থান টার্গামের উভয় দিকে। প্রথম হতে অষ্টম উদরীয় খণ্ড পর্যন্ত প্রতিটি খণ্ডকের পার্শ্বদেশে একজোড়া করে মোট 8 জোড়া শ্বাসছিদ্র থাকে। তাহলে প্রথম থেকে 8 নম্বর যে খণ্ডক রয়েছে উদরে, এই প্রথম 8টা খণ্ডকে প্রত্যেকটা খণ্ডকে এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাসছিদ্র বা স্পাইরাকলস থাকে। এবং ঘাসফড়িংয়ের শেষ উদরীয় খণ্ডকটি প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি বললাম, যে ঘাসফড়িংয়ের কয় জোড়া তাহলে শ্বাসছিদ্র বা স্পাইরাকল আছে উদরে, আর বক্ষে কয় জোড়া ছিল, বক্ষে শ্বাসছিদ্র কয় জোড়া ছিল, কেউ রেসপন্স করে একজন। বক্ষ অঞ্চলে শ্বাসছিদ্র বা স্পাইরাকলস কয় জোড়া ছিল, তারই মনে নাই? 3 জোড়া। না, পা ছিল 3 জোড়া, ডানা ছিল 2 জোড়া, আর শ্বাসছিদ্র ছিল কয় জোড়া, শ্বাসছিদ্র বা স্পাইরাকলস বক্ষ অঞ্চলে 2 জোড়া। 2 জোড়া ছিল। এই তো, গুড। তাহলে আমরা বলতে পারি যে ঘাসফড়িংয়ের প্রথম 2 জোড়া শ্বাসছিদ্র বক্ষ অঞ্চলে থাকে, আর ঘাসফড়িংয়ের শেষের 8 জোড়া শ্বাসছিদ্র উদরীয় অঞ্চলে প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডকে থাকে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, ঘাসফড়িংয়ে তাহলে মোট কয় জোড়া শ্বাসছিদ্র? 10 জোড়া। 10 জোড়া। 10 জোড়ার মধ্যে প্রথম 2 জোড়া কোথায় অবস্থান, বক্ষে। আর শেষের 8 জোড়ার অবস্থান উদয়ের প্রথম থেকে 8তম খণ্ড পর্যন্ত। আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে এবার আমরা বলছি ঘাসফড়িংয়ের শেষ উদরীয় খণ্ডক গুলো প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তর হয়।
হ্যাঁ, শেষ খণ্ডক আমরা এখন এটা দেখি। যেমন এটা হলো পুরুষের ছবি, পুরুষের শেষ উদরীয় খণ্ডক 8, 9, 10, 11 নম্বর খণ্ডক। এটা হলো পৃষ্ঠীয় দৃশ্য, আর এটা হলো পার্শ্বীয় দৃশ্য। হ্যাঁ, 8, 9, 10, 11। তো এভাবে আর আছে পৃষ্ঠীয় নিচে স্ত্রীর উদর খণ্ডকের শেষের অংশগুলো দেখানো আছে। হ্যাঁ, প্রথমে আছে হলো উপরে 9, নিচে হলো 10, তারপর 11। এদিক থেকে যদি আমরা চিন্তা করি 9, 10, 11, তাহলে আমরা বললাম কি ঘাস ফড়িং এর উদরের যে শেষের খণ্ডকগুলো আছে 8, 9, 10 বা 9, 10, 8, 9, 10, 11 বা 9, 10, 11 এই খণ্ডগুলো প্রজনন অঙ্গ গঠন করে। তাহলে এই ঘাস ফড়িং এর যে আমরা দেখতে পাচ্ছি 8, 9 আর এটা হলো 10। তাহলে এই 8, 9, 10 এই খণ্ডগুলো কি গঠন করছে? পুরুষের প্রজনন অঙ্গ গঠন করবে। ঠিক আছে? যেমন হলো পুরুষের দেখো 11তম খণ্ডক যেটা আছে, 11তম খণ্ডকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই যে এখানে, এটার নাম কি আছে? সার্কাস। হ্যাঁ, 11তম খণ্ডকটা কি গঠন করে? সার্কাস। হ্যাঁ, এটাকে অনেকে বলে অ্যানাল সার্কাস। বুঝতে পেরেছো? আবার যদি আমরা দেখি নবম খণ্ডক, এটা হলো নবম খণ্ডক। নবম খণ্ডক এটা, এই নবম খণ্ডক এটা প্রলম্বিত হয়ে তৈরি করে সাবজেনিটাল প্লেট। সাবজেনিটাল প্লেট গঠন করে। তো এরকম দেখা যাচ্ছে হলো আমরা যদি স্ত্রী ঘাস ফড়িং দেখি, তাহলে স্ত্রী ঘাস ফড়িং এখানে আমরা দেখতে পাবো যে নবম খণ্ডকের স্টার্নাম, নবম খণ্ডক এটা হলো নবম খণ্ডক। নবম খণ্ডকের স্টার্নাম অংশটা প্রলম্বিত ও রূপান্তরিত হয়ে এরকম অভিপোজিটর গঠন করে। এই যে এদিকে আমরা দেখতে পাবো অভিপোজিটর। তাহলে অভিপোজিটর কি করে? এরা যখন ডিম পারে তখন অভিপোজিটর দিয়ে এরা বালু মাটি খেয়ে খোঁড়ে বা মাটি খেয়ে গর্ত করে। অভিপোজিটর দিয়ে গর্ত করে এবং এই অভিপোজিটরের মাধ্যমে এরা ডিম প্রসব করে। হ্যাঁ, প্রথমে গর্ত করবে, গর্ত করে সেখানে ডিম পারবে। এই হলো অভিপোজিটরের কাজ। তাহলে আমরা এটুকুই বলতে পারি যে ঘাস ফড়িং এর উদরের শেষের খণ্ডকগুলো কি কাজে জড়িত? উদরের শেষের খণ্ডকগুলো কি কাজে জড়িত? প্রজনন অঙ্গ গঠনে জড়িত। ঠিক আছে? উদরের শেষ খণ্ডগুলো প্রজনন অঙ্গ গঠনে জড়িত। তাহলে পুরুষের উদরের খণ্ডক গোল ধরনের আমরা এখানে দেখলাম। এটা হলো পুরুষের উদরের খণ্ডক, এটা হলো গোল, এটা আমরা গোল দেখলাম। প্রান্তের দিকে সামান্য উপরে বাঁকিয়ে উঠানো, এটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, পেছনের দিকে একটু দেখো, একটু উঁচু অবস্থানে আছে। whereas মহিলাদের ক্ষেত্রে কিন্তু সোজা, আর পুরুষের ক্ষেত্রে একটু উপরের দিকে ওঠানো। তাহলে ঘাস ফড়িং এর উদরের শেষ খণ্ডকটা যদি আমরা এরকম উপরের দিকে উঠানো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো পুরুষ ঘাস ফড়িং। পুরুষের একাদশ খণ্ডকের টার্গামটি পায়ের উপরে সুপ্রা অ্যানাল প্লেট গঠন করে, আর এদের দশম খণ্ডকের পিছনে দুটি অ্যানাল সার্সি থাকে। এদের নবম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, যা উক্ত খণ্ডকের শেষে বিদ্যমান জনন ছিদ্রকে ঢেকে রাখে। স্ত্রী ঘাস ফড়িং, স্ত্রী ঘাস ফড়িং এই অভিপোজিটর 4টি গাঢ় রঙের সূচালো কপাটিকা দিয়ে গঠিত। আমরা এখানে দেখলাম যে 4টি গাঢ় সূচালো কপাটিকা দিয়ে এই অভিপোজিটরটা গঠিত। স্ত্রী সদস্য পুরুষের চেয়ে আকারে বড় হয় এবং এদের পা পুরুষের চেয়ে কয়েক মিনিটের বেশি লম্বা হয়। তাহলে স্ত্রী ঘাস ফড়িং পুরুষের চেয়ে আকারে বড় হবে এবং এদের পা গুলো পুরুষের চেয়ে বড় হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে অনেক সময় পার্থক্য আসতে পারে, তাহলে পার্থক্য আমরা কয়েকটা পার্থক্য দিতে পারবো। কি কি পার্থক্য দিতে পারবো? আমরা কি বলতে পারবো? পুরুষের উদরের যে খণ্ডকগুলো আছে সেগুলো কেমন ধরনের? গোল। হ্যাঁ, আর কি বলবো? প্রান্তের দিকে সামান্য বাঁকিয়ে উপরের দিকে উঠানো। আর এর ক্ষেত্রে কি হবে? তোমার হলো স্ত্রীর ক্ষেত্রে কি হবে? পিছনের দিকে, উদরের প্রান্তের পিছনের দিক ভোঁতা বা উপরের দিকে ওঠানো থাকে না। আমরা আরেকটা বলতে পারি যে আরেকটা আমরা কি বলতে পারি? উদরের যে এইগুলো পুরুষের ক্ষেত্রে উদরের যে অংশগুলো গঠন করে সেগুলো হলো কি কি? সুপ্রাঅ্যানাল প্লেট, অ্যানাল সার্সি, আর এটা হলো সাবজেনিটাল প্লেট। এই অংশগুলো গঠন করে। আর স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা কি দেখবো? স্ত্রী ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা দেখবো অভিপোজিটর।
আবার আমরা বলতে পারি যে পুরুষরা আকারে ছোট হয় কিন্তু স্ত্রী সদস্যরা পুরুষের চেয়ে আকারে বড় হয়, এবং স্ত্রী সদস্যদের পা পুরুষের চেয়ে কয়েক মিলিমিটার লম্বা হয়। তাহলে এগুলো আমরা পার্থক্য আকারেও লিখতে পারি। তো এই হলো তাহলে আমরা আজকে ঘাস ফড়িং এর বাহ্যিক গঠনটা মোটামুটি শেষ করলাম। তাহলে ঘাস ফড়িং এর আমরা এবার বক্ষে তো আমরা মোটামুটি জানলাম কি কি আছে। তাহলে উদরে যদি আমরা বলি, তাহলে উদরে আমরা কি কি পেলাম? উদরের পৃষ্ঠদেশের স্ক্লেরাইটের নাম কি? ওই যে টার্গাম, আর অঙ্কিদেশের স্ক্লেরাইটের নাম কি? ওই স্টেনাম, এখানে কোনটা থাকবে না? উদরে কোন স্ক্লেরাইট থাকবে না? পার্শ্বদেশে পিউরন, প্লেরন থাকবে না। থ্যাংক ইউ। আর উদরের প্রথম থেকে অষ্টম খণ্ডকে কি রয়েছে? ওই যে স্যার শ্বাস, এই শ্বাসছিদ্র, শ্বাসছিদ্র, এক জোড়া করে মোট 8 জোড়া। প্রথম খণ্ডকটি অসম্পূর্ণ, কারণটা কি? প্রথম খণ্ডকের এটা স্টার্নাম স্টেনাম ওই এর সাথে লাগাইনে থাকে। পশ্চাৎবক্ষের স্টার্নামের সাথে লাগানো থাকে, শুধু উদরের প্রথম খণ্ডকে টার্গাম অংশটা দেখা যায়। এই জন্য উদরের প্রথম খণ্ডকে অসম্পূর্ণ বলে। আর উদরের শেষের খণ্ডকগুলো কি হয়? উদরের শেষের খণ্ডকগুলো পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে জননাঙ্গ গঠন করে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আজকে বন্ধু থাক। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।